তাহলে আমাদের লিনিয়ার কোষ সম্পর্কে আমরা জানি যে এই লিনিয়ার কোষে কি বাইরে থেকে তড়িৎ সরবরাহ করতে হয় নাকি স্বতঃস্ফূর্তভাবে তড়িৎ উৎপন্ন হয়, ভিতরে শুধুমাত্র স্বতঃস্ফূর্ত রাসায়নিক পদার্থগুলো দিয়ে দিতে হয়, সেই বিষয় নাকি বাইরে থেকে তোমার এনার্জি স্বতঃস্ফূর্তভাবে সাপ্লাই উৎপন্ন দিতে হয়, হয়? স্বতঃস্ফূর্তভাবে বিদ্যুৎ বলো। উৎপন্ন হয়। লিনিয়ার সেল, গ্যালভানিক সেল পড়ছিল না আগে, এখন বলতে পারো না কেন? স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্তভাবে। উৎপন্ন হয়। বলতে পারছিস না কে? হ্যালো স্যার। স্যার আপনার কি মাইক্রোফোনে প্রবলেম হচ্ছে? আমরা তো কথা বলছি। হুম। এটা স্বতঃস্ফূর্তভাবে দেয়, এটা ভিতরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় এবং স্যার ওই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এর ভিতরে ইলেকট্রন প্রবাহ তৈরি হয়, যার মাধ্যমে আমরা বিদ্যুৎ পাই। সাধারণত স্যার এটার তার মানে ভিতরে কি? যেখানে একটি ধাতু দেওয়া হয় এবং তার ওই ধাতুর স্যার লবণ হ্যাঁ লবণ হ্যাঁ, দ্রবণের মধ্যে ধাতুটা দেওয়া হয়। ধাতুর ধাতুর আয়ন্তরিদ্বার থাকে, ধাতু আর ধাতুর আয়ন্তরিদ্বার, তাই না? তাহলে এটা আমরা কিন্তু আগের ক্লাসগুলিতে আলোচনা করছিলাম, এগুলো কিন্তু প্রায় সাথে সাথেই পড়ে ফেলতে হবে, কারণ পরে পড়লে আবার মনে থাকবে না কোনো কিছু। এটা একটা সমস্যা আর কি। ওই যে যে সময় পড়ানো হয় ওই সময় একটু চেষ্টা করে পড়ে ফেলতে হবে, পরে যদি পড়া হয় তাহলে মনে থাকবে না, স্মৃতিতে থাকবে না আর কি। সমস্যা আছে। তাহলে লিনিয়ার সেল ওই ধরনের একটা সেল। তাহলে এখানে অ্যানোড কোনটা? অ্যানোড হিসেবে একটি পাত্রে জেডেন দণ্ড জেডেনএস উপরে জলীয় দ্রবণে ডুবানো থাকে। তাহলে জেডেন দণ্ডটা হচ্ছে ধাতু, আর জেডেনএস উপর যে লবণটা সেটা হচ্ছে ধাতুর আয়ন্তরিদ্বার। আমি কি ঠিক বললাম? ইয়েস স্যার। তারপরে সিইউ হচ্ছে ধাতু, আর সিইউএস উপর হচ্ছে ধাতুর আয়ন্তরিদ্বার। বিকজ আমি যদি সিইউএস উপরকে ভাঙি তাহলে আমি Cu2+ আর SO4 2- পাই না, যদি ভেঙে দিই। হ্যাঁ, ইয়েস স্যার। চ্যাপ্টার 5-এ আমরা শিখছিলাম সালফেটের যোজনী হইতেছে, সালফেটের আধান হইতেছে -2। তাহলে সালফেটের কপার যেহেতু এখানে আছে, তাহলে সালফেটের যদি -2 হয় তাহলে কপারের তো ডেফিনেটলি +2 হবে, নাকি ভুল বলছি? ঠিক। হুম? আর একইভাবে যদি তোমার সালফেটের যদি -2 হয় তাহলে সালফেটের সাথে জিঙ্ক যুক্ত হয়ে যদি মনে করো জিঙ্ক সালফেট গঠন করে, তাহলে জিঙ্কের তো ডেফিনেটলি +2 হবে, নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে তোমার জেডেন দণ্ডটা হচ্ছে ধাতু, আর Zn2+ হচ্ছে ধাতুর আয়ন্তরিদ্বার। তো একইভাবে Cu হচ্ছে ধাতু, আর Cu2+ হচ্ছে ধাতুর আয়ন্তরিদ্বার। এবং কেন Zn কে অ্যানোড না হিসেবে নেওয়া হয়েছে, কেন Cu কে ক্যাথোড হিসেবে নেওয়া হয়েছে, সেটা কিন্তু আগের ক্লাসে বলেছিলাম। কি কি বলতে পারবে যে কেন সেটা নেওয়া হয়? মানে আমি Zn কে অ্যানোড হিসেবে না নিয়ে ক্যাথোড হিসেবে কি নিতে পারতাম কিনা যদি স্যার ধাতু দিতে তড়িৎ হয় Zn? সক্রিয়তার সিরিজ অনুসারে। সক্রিয়তার সিরিজ অনুসারে, সক্রিয়তার সিরিজে জিঙ্ক ধাতু কিন্তু কপারের অনেক উপরে অবস্থিত। তাহলে বলা হয়েছে যে সক্রিয়তার সিরিজে যে ধাতুটা যত উপরে অবস্থিত সেই ধাতুটার হবে অ্যানোড, আর যেটা নিচে অবস্থিত সেটা হবে ক্যাথোড। এরকম একটা কথা বলছিল না? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে এটা সেই আর কি। তাহলে বলছে যে ক্যাথোড হিসেবে একটা পাত্রে সিইউ দণ্ড সিএস লবণে জলীয় দ্রবণে ডুবানো থাকে, অ্যানোড হিসেবে একটা পাত্রে Zn+ জেডএনএস জলীয় দ্রবণে ডুবানো থাকে। তারপর হচ্ছে তোমার লবণ সেতুতে যে রিয়াক্ট করে, দেখি চিত্রটা কেমন দেখো। চিত্রটা তো মোটামুটি আমি অনেক কাজ করছি চিত্রটা নিয়ে। তারপরে বোঝা যায় না? মানে বয়স এটা, চিত্রটা কি মোটামুটি বোঝা যায় না? ইয়েস স্যার। এটা ইয়েস নিয়ে আমি স্যার। অনেক চিন্তা, এখানে কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করতে হচ্ছে, তারপরে আমি ব্রাইটনেস কমাইতে হচ্ছে, কন্ট্রাস্ট মনে করো ই করতে হচ্ছে, মানে অনেক কাজ করতে হচ্ছে। এটা আপাতত পেন্সিলের আকাশ করতে হচ্ছে, এটার অনেক কাজ করতে হচ্ছে। যাই হোক, এখন যেটা সেটা হচ্ছে যে বলছে লবণ সেতু। তাহলে লবণ সেতু এই যে এখানে তুমি দেখো, চিত্রটা একটু দেখো, চিত্রটা আমাদের আসতে হচ্ছে। এই যে এটা হচ্ছে তোমার মাঝে যে সেতুটা হচ্ছে সেই সেতুটা হচ্ছে লবণ সেতু। তাহলে এটা যেমন তোমার জেডেন দণ্ড আর জেডেন উপরের জলীয় দ্রবণে ডুবানো, আর ডান সাইডে হচ্ছে তোমার সিইউ দণ্ড সিএস উপরের জলীয় দ্রবণে ডুবানো, আর মাঝে একটা লবণ সেতু আছে। দেখছো লবণ সেতুটা? ইয়েস স্যার। হ্যাঁ, ইয়েস স্যার। উল্টা ইউ আকৃতির মতো, উল্টা ইউ আকৃতির মতো একটা লবণ সেতু আছে। তোমার বইতে আরো জটিল করে চিত্র আঁকা আছে, কিন্তু এটাকে আমি ইজি করে এঁকে দিতাম সবসময় পোলাপানে, কারণ ওই জটিল চিত্র আঁকতে সময় লেগে যায়। আর টর্চ বাল্বটাকে ওই বইয়ের ভিতরে যেমনি দেওয়া আছে এইভাবে না দিয়ে আমরা এইভাবে ক্রস চিহ্ন, গোল মাঝে ক্রস চিহ্ন দিয়ে আমরা টর্চ বাল্বটাকে দেখাতে পারি। ঠিক আছে কিনা? স্যার একটা প্রশ্ন ছিল। ইয়েস বলো। স্যার। স্যার হ্যাঁ হ্যাঁ, ধাতু আর প্রশ্ন করো ধাতুর দেখি। আয়ন
স্যার ধাতু আর ধাতুর আয়নের একটা চার্ট আছে আমাদের বইয়ে স্যার। ওই জায়গায় শুধু স্যার লোহা, তামা আর স্যার অ্যালুমিনিয়াম, স্যার লোহা আর তামায় 2+ এবং স্যার অ্যালুমিনিয়ামের 3+। এই তিনটা ছাড়া স্যার বাকি সবগুলো ধাতুতে স্যার শুধু প্লাস, কিন্তু স্যার 1+ দেওয়া কেন স্যার? ওগুলির তোমার এই যোজনী এক, যোজনী এক, তার মানে জারণ সংখ্যা +1 বা আধান +1। ঠিক আছে, ওরা একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে তোমার মনে করো একক ধনাত্মক একক ধনাত্মক আয়ন তৈরি করে, একক ধনাত্মক আয়ন বা একক ধনাত্মক ক্যাটায়ন বানায়। একটা করে ইলেকট্রন ছেড়ে দেয়। যেমন সোডিয়ামের 2 8 1 11টা ইলেকট্রন টোটাল, তাহলে যোজ্যতাশীল একটা আছে, একটা ছেড়ে দিয়ে মনে করো সে Na+ তৈরি করে। একইভাবে তোমার পটাশিয়াম তোমার 2881, তার মানে যোজ্যতাশীল তারও একটা, তাহলে একটা ছেড়ে দিয়ে সে মনে করো K+ বানায়। ঠিক আছে, ইয়েস স্যার, সেটা বুঝাতে পারছি। যারা ইয়েস নাকি স্যার। একটা করে ধাতু ছেড়ে দেয়, একটা করে ইলেকট্রন যারা ছেড়ে দেয় তারা মনে করে একক ধনাত্মক আয়ন হয়, আর যদি যারা দুটি ইলেকট্রন ছেড়ে দেয় তারা দ্বিধনাত্মক আয়ন হয়, আর যারা তিনটা ইলেকট্রন ছেড়ে দেয় তারা ত্রিধনাত্মক আয়ন হয়। অ্যালুমিনিয়ামটার একটা ইয়ে আছে, অ্যালুমিনিয়াম তিনটা ইলেকট্রন ছেড়ে দিয়ে মনে করে Al3+ হয়, সেটাকে আমরা ত্রিধনাত্মক অ্যালুমিনিয়াম আয়ন বলে থাকি। ঠিক আছে, তার মানে কি যে কত ইলেকট্রন ছাড়বে তত আধান হবে। বুঝছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। হুম, তাহলে ইয়েস তোমরা স্যার। সবাই এই চিত্রটা দেখো। চিত্রের ব্যাপারটা আরো পরে অবশ্য আসবে। এখন এখন খেয়াল করো যে তোমার উল্টা ইউ আকৃতির টিউব, তোমার মনে করো এখানে লবণ সেতু হিসেবে থাকে। ঠিক আছে, আর তোমার এই ক্ষেত্রে অ্যানোড হিসেবে জিঙ্ক ব্যবহৃত হয়, ক্যাথোড হিসেবে কপার ব্যবহৃত হয়। তাদের সাথে একটা তামার তার লাগানো থাকে, তামার তারের মধ্যে একটা বালক 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 টর্চ পাওয়া যায়। ঠিক আছে, আর এই জিঙ্কের মধ্যে তোমার বাম দিকের পাত্র অ্যানোডকে সবসময় কোন দিকে রাখা হয়, বাম দিকে নাকি ডান দিকে? এই ধরনের সেল গঠন করার সময় বামে। অ্যানোডকে কোন দিকে রাখা হয়? বামে। সবসময় বামে রাখা হয়। এটা কিন্তু বিশেষ মিনিং আছে না, এখানে ক্লাস সময় যাবো আরো বুঝতে পারবে। বাম দিকে রাখা হয়। ঠিক আছে, অ্যানোডকে রাখা হয় বাম দিকে, আর ক্যাথোডকে রাখা হয় ডান দিকে। ঠিক আছে, অ্যানোড হচ্ছে পজিটিভ আর ক্যাথোড হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তাহলে এখন তোমার এই যে মোটামুটি কি চিত্রটা দেখতে পাচ্ছ না? যে জেড দণ্ডটা মনে করো জেড এর সাথে জলীয় দ্রবণী ডুবানো আছে, তারপরে সিইউ দণ্ডটা সি এর সাথে জলীয় দ্রবণী ডুবানো আছে। তাহলে দুইটা পাত্রকে টাচ করেই মনে করো উল্টা ইউ আকৃতির টিউব লবণ সেতু হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারপরে অ্যানোড এবং ক্যাথোডের মাঝে একটা তামার তারের সংযোগ আছে, সেই তামার তারের মাঝে একটা টর্চের বালক লাগানো হয়েছে। সেই বালকটা হচ্ছে, যদি আমরা বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে আমরা, যদি টর্চের বালক জ্বলে ওঠে তাহলে আমরা বুঝতে পারি যে এখানে তড়িৎ উৎপন্ন হয়েছে, আর যদি বালক না জ্বলে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ঝামেলা হচ্ছে, কোনো না কোনো জায়গায় সমস্যা আছে। ঠিক আছে, বুঝে যাচ্ছে? ইয়েস স্যার। তাহলে আমরা এবার আমরা এই চিত্রটা দেখলাম তো আমাদের অনেকখানি পড়া হয়ে গেছে, কিন্তু চিত্রটা দেখার পর চিত্র না দেখলে আমাদের সময় লাগছে। বলা হচ্ছে লবণ সেতু পাত্রদ্বয়ের মধ্যে সংযোগ স্থাপনের জন্য বিশিষ্ট KCl দ্রবণপূর্ণ উল্টো ইউ আকৃতির টিউব দ্রবণের মধ্যে ডুবানো থাকে। ঠিক আছে, তাহলে KCl দ্রবণপূর্ণ একটা উল্টা ইউ আকৃতির টিউব দ্রবণের মধ্যে ডুবানো থাকে। সেই তোমার ইউ আকৃতির টিউবটা, যেটা নাকি KCl দ্রবণ দিয়ে পূর্ণ, সেটা লবণ সেতু হিসেবে কাজ করে। ঠিক আছে, কেন কাজ করে সেটা একটা বিশেষ ফাংশনিং আছে, সেটা এখানে প্রশ্ন করা হয় যে ইসের মধ্যে তোমার লবণ সেতুর ভূমিকা ব্যাখ্যা করো, ডেনিয়েল সেলে লবণ সেতুর ভূমিকা ব্যাখ্যা করো। এই ধরনের একটা বিষয় আছে আর কি। তাইলে আহ পরিবাহী তার ধাতু যেমন সিইউ এর তৈরি একটি তার পরিবাহী তার হিসেবে ব্যবহৃত হয়। এটি তড়িৎদ্বার দুটিকে সংযুক্ত করে স্থির সিস্টেমে। আর বৈদ্যুতিক বালক বা টর্চ বালক বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য পরিবাহী তারের মধ্যে একটি টর্চ বালক যুক্ত করা হয়। এটা মোটামুটি ডায়াগ্রাম দেখা যতটুকু মনে করো তুমি আয়ত্ত করতে পারছো, ততটুকু তোমার কাছে সেই বর্ণনাটা এখানে আসছে কিনা তুমি মিলাই দেখো। চিত্রের মধ্যে তুমি যা দেখছো সেই জিনিসটা এখানে দেওয়া হয়েছে কিনা ধাতু। বলো। ইয়েস স্যার। তাহলে ওই জিনিসে তোমাকে বর্ণনা হিসেবে লিখতে হবে। চিত্র একটু আঁকলে ভালো, কারণ চিত্রটা আঁকলে খুব দ্রুত তুমি বুঝতে পারবে। চিত্রটা আঁকতে তোমার ম্যাক্সিমাম আমার মনে হয় 4 মিনিটের মতো লাগবে, যে যে ফরম্যাটে চিত্র দেওয়া হয়েছে। বইয়ের চেয়ে অনেক ইজি করা হয়েছে চিত্রটা।
এখানে সবসময় চিত্র আমাদের বন্ধ থাকে। তাহলে এখন আমাদের কার্যপ্রণালী অ্যানোডে জারণ বিক্রিয়া বলছে জেডেন তড়িৎদ্বার জেডেন এর একটি পরমাণু জেডেন তড়িৎদ্বারে তড়িৎদ্বারে এখানে আছে জেডেন এর একটি পরমাণু দুটি ইলেকট্রন ত্যাগ করে জেডেন টু প্লাস অ্যাকোয়াস আয়নে পরিণত হয়ে দ্রবণে চলে যায়। মানে তুমি জিঙ্ক ধাতু দিয়ে যে তড়িৎদ্বার বানাইছো সেটা অ্যানোড বানাইছো, তাহলে সেখানে মনে করো জিঙ্কের একটা পরমাণু কি করে দুইটা ইলেকট্রন ত্যাগ করে, দুইটা ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে কি সে জিঙ্ক থাকতে পারে নাকি জেডেন টু প্লাস হয়ে যায়? জেডেন টু প্লাস। জেডেন টু প্লাস হয়ে যায়। ঠিক আছে, তাহলে জেডেন টু প্লাস অ্যাকুয়াস মানে জলীয় দ্রবণ আর কি, সে আয়নে পরিণত হয়ে দ্রবণে চলে যায়। উৎপন্ন ইলেকট্রন দুটি পরিবাহী তারের মধ্যে দিয়ে কপার তড়িৎদ্বারে প্রবেশ করে। তাহলে ওই যে জিঙ্কের দণ্ড আর কপার দণ্ডের মাঝে একটা তোমার তামার তার যুক্ত করা হয়েছিল। যে দুটি ইলেকট্রন নাকি মনে করো জিঙ্ক থেকে বের হইলো সেই দুটি ইলেকট্রন ওই তামার তার দিয়ে, খেয়াল রাখো একটা পরমাণু থেকে কিন্তু দুটি ইলেকট্রন, আর এরকম পরমাণু হাজার হাজার আছে। ঠিক আছে, তাইলে মনে করো ওই ইলেকট্রন দুইটা মনে করো তামার তার দিয়ে কি হয় কপার দণ্ডের মধ্যে বা ক্যাথোডের মধ্যে চলে যাচ্ছে, রাইট? ইয়েস স্যার। তাইলে ওখানে মনে করো যে ক্যাথোড পাত্রের ভিতরে কে কে আছে? ক্যাথোড পাত্রের মধ্যে কপার। তোমার কপার আছে এবং দ্রবণটা যেটা সেটা হচ্ছে কপার সালফেট দ্রবণ। এখন কপার সালফেটের যে জলীয় দ্রবণটা আছে সেই জলীয় দ্রবণটা মনে করো যদি ভেঙে যায় তাহলে সেটা কি কি গঠন করে? Cu2 প্লাস SO4 2 মাইনাস। হ্যাঁ, CO2 প্লাস SO4 মাইনাস একটু আগে বলেছি। ঠিক একইভাবে এটা লবণ সেতুর ভূমিকা বোঝার জন্য খুব জরুরি। বাম দিকে মনে করো ZnSO4 এর পূর্ণ পাত্রের মধ্যে তোমার Zn দণ্ড ডুবানো আছে, তাহলে Zn2 প্লাস আর SO4 মাইনাস বাম দিকে। ঠিক আছে, ডান দিকে তো এইভাবে Cu2 প্লাস আর কি SO4 2 মাইনাস। SO4 মাইনাস। তাহলে ওই যে মনে করো তার দিয়ে যে ইলেকট্রন গুলি মনে করো কপার দণ্ডে গেল, সেই কপার দণ্ডে যদি ইলেকট্রন গুলি যায় তাহলে Cu2 প্লাস এর তো দুইটা ইলেকট্রন শর্ট আছে না নাকি বেশি আছে? শর্ট শর্ট আছে, আছে। Cu2 প্লাস শর্ট আছে। তাহলে ওই দুইটা ইলেকট্রন যদি Cu2 প্লাস খেয়ে নেয় তাহলে সে কি তখন আর তোমার ই থাকবে, এই যে Cu2 প্লাস থাকবে নাকি সে Cu হয়ে যাবে? Cu কপাতে পরিণত। Cu কমে যাবে, Cu একটা কার্যক্রমে পরিণত হবে। তাহলে একটু চিন্তা করে বলো দেখি, একটু চিন্তা করে বলো দেখি যে মানে অ্যানোড কি মোটা হইতে থাকবে আস্তে আস্তে নাকি ক্যাথোড মোটা হইতে থাকবে? ক্যাথোড মোটা ক্যাথোড। হইতে থাকবে, চিন্তা করে ক্যাথোড। বলো। ক্যাথোড মোটা হইতে থাকবে কারণ ওখানে কিন্তু তোমার ওই যে Cu2 প্লাস যে আছে তার মধ্যে দুইটা ইলেকট্রন শর্ট আছে, দুইটা ইলেকট্রন যদি সে খায় তাহলে মনে করো সে Cu হয়ে যেতে পারতেছে, তাহলে কপার পরমাণু হয়ে যেতে। কপার পরমাণু কপার ধাতুর মধ্যে কপার পরমাণু থাকে, তাহলে এইভাবে মনে করো অনেক কপার পরমাণু জমতে জমতে ক্যাথোডটা আস্তে আস্তে মোটা হয়ে যাবে কেন? ইয়েস স্যার। হুম? আর ওই যে তোমার এই অ্যানোড কিন্তু কি হবে আস্তে আস্তে চিকন ক্ষয় হয়ে যাবে। হতে থাকে। অ্যানোড হচ্ছে জেডেন প্লাস, এটা ক্ষয় হতে থাকবে কারণ মনে করো যে ওই ইসের মধ্যে এই মনে করো দ্রবণের মধ্যে এই এটা অবশ্য লবণ সেতুর ফাংশনিংটা চলে আসে যদি আমি এটা যখন বলতে যাই। আহ, তাহলে বাম দিকে তার মানে জেডেন দণ্ড, ঠিক আছে, এটা একটু টেকনিক করে বলতেছি যাতে লবণ সেতুর বিষয়টা পরে আমি আলাদা ডিসকাস করতে পারি। তাহলে বাম দিকে হচ্ছে তোমার জিঙ্ক সালফেট দ্রবণ পূর্ণ পাত্রের মধ্যে জিঙ্কের দণ্ড ডুবানো ছিল। আর অ্যানোডে বিক্রিয়া কি বলছে একটু খেয়াল করতে হবে, কারণ এটা তো মেইন পার্ট, এটা তুমি না বুঝলে সমস্যা হয়ে যাবে, এই জন্য আমি একটু সময় নিচ্ছি। তোমার মনে করো অ্যানোডে কি বলছে, জেডেন যে দণ্ড আছে বা জেডেন যে জেডেন দণ্ড বা জেডেন অ্যানোড যে আছে সে কি করতেছে দুইটা ইলেকট্রন ছাইড়া দিয়ে আর কি জেডেন সে পরমাণু হিসেবে থাকতে পারতেছে নাকি জেডেন2 প্লাস একোয়াস আয়ন হয়ে যাচ্ছে? জেডেন2 প্লাস। হ্যাঁ, জেডেন2 প্লাস একোয়াস আয়ন হয়ে যাচ্ছে। তাইলে মনে করো যে যদি আয়ন হয়ে যায়, সে যদি আয়নই হয়ে যায় জেডেন2 প্লাস একোয়াস আয়ন,
তাইলে মনে করো সে তার জিঙ্কের পরমাণু হিসেবে থাকতে পারতেছে নাকি পারতেছে না? পারতেছে না। ভেরি গুড। তাহলে পারতেছে না, যদি না পারে তাহলে আস্তে আস্তে মনে করো জিঙ্কের পরমাণুটা কি তোমার জিঙ্কের পরমাণু হিসেবে থাকতে পারবে, নাকি আস্তে আস্তে জিঙ্কের পরমাণুগুলি, যেটা নাকি তোমার অ্যানোডের মধ্যে জিঙ্ক হিসেবে জিঙ্ক ব্যবহার করা হয়েছে, তাহলে সেটা কি মনে করো জিঙ্কের পরমাণু আকারে থাকতে পারবে, নাকি আস্তে আস্তে আয়ন হয়ে দ্রবণের মধ্যে চলে যাবে? আয়ন হয়ে দ্রবণে চলে যাবে। আয়নিক হয়ে যাবে। আয়নের হয়ে যদি, তাহলে এখন তুমি আসো ব্যাপারটা, এই দেখো, যদি আয়ন হয়ে মনে করো সে দ্রবণের মধ্যে চলে যায়, ঠিক আছে, যদি আয়ন হয়ে সে দ্রবণের মধ্যে চলে যায়, তাহলে মনে করো সেই ক্ষেত্রে মনে করো যে জেড ইন্টু প্লাস জেড ইন্টু প্লাস যদি হয়ে যায়, তাহলে জেড এন পরমাণুর পরিমাণ কি কমে যাচ্ছে নাকি বেড়ে যাচ্ছে, সেটা জানতে চাচ্ছিলাম। বেড়ে যাচ্ছে। আয়নের আধিক্য ঘটে। আর তোমার জেড এন পরমাণু, আমি কিন্তু দুইটার মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে, একটা হচ্ছে জেড এন পরমাণু আর একটা হচ্ছে জেড ইন্টু প্লাস আয়ন। তাহলে আমি বলতে চাচ্ছিলাম যে যদি এইভাবে তোমার এই জিঙ্ক থেকে মনে করো জিঙ্কের দণ্ড থেকে তুমি যদি জেড ইন্টু প্লাস ইকুয়ালস আয়ন পাও, তাহলে সেক্ষেত্রে তোমার মনে করো জিঙ্কের পরমাণু পরমাণু কিন্তু খেয়াল করো, তাহলে জিঙ্কের পরমাণু কি আস্তে আস্তে কমে যাচ্ছে নাকি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে? কমে যাচ্ছে। পরমাণু কমে কমে যাচ্ছে, আর জিঙ্কের আয়ন কি হচ্ছে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। দুটার মধ্যে, তাহলে দুটার মধ্যে ডিফারেন্সটা বুঝতেছো যে কোন জায়গার ভিতরে পরমাণু আর কোন জায়গার ভিতরে আয়নের কথা আমি বলছি? ইয়েস স্যার। তাইলে এখন, তাইলে মনে করো এখন আস্তে আস্তে মনে করো যে চিকন হইতে থাকবে কে, কপারের ক্যাথোড, জিঙ্ক ধাতুর অ্যানোড। জিঙ্ক ধাতুর অ্যানোড আস্তে আস্তে চিকন হইতে থাকবে, আর কপার যেহেতু Cu2 প্লাস দুইটি ইলেকট্রন গ্রহণ করে কপারের পরমাণু হয়ে যাচ্ছে, কাজেই ক্যাথোড আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। আমি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো, কি বলো? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে এখানে দেখো Zn সেখান থেকে Zn2 প্লাস অ্যাকুয়াস প্লাস 2 ইলেকট্রন সিকুয়েশন 1 ক্যাথোডিক বিজারণ বিক্রিয়া। এখানে কিন্তু অ্যাকুয়াসটাকে নিচের দিকে দেওয়া হচ্ছে, মানে অ্যাকুয়াসটা নিচের দিকে হবে না, এটা হচ্ছে তোমার ওই যে Zn বরাবরই হবে, ঠিক আছে, নিচের দিকে দেওয়া হয় না, এটা ভুল। আর ক্যাথোডিক বিজারণ বিক্রিয়া তুমি আগেই বলে ফেলছো, দ্রবণে Cu2 প্লাস অ্যাকুয়াস আয়ন ক্যাথোড থেকে দুইটি ইলেকট্রন গ্রহণ করে ধাতব Cu পরমাণু হিসেবে ক্যাথোডের গায়ে লেগে যায়। ক্লিয়ার? তাহলে ক্যাথোড জায়গায় যদি লেগে যায় তাহলে ক্যাথোড আস্তে আস্তে নিশ্চয়ই মোটা হতে থাকে, তাহলে Cu2 প্লাস ইকুয়াস প্লাস 2 ইলেকট্রন, সেখান থেকে তুমি পাও Cu সলিড। তারপরে আমরা 1 আর 2 যদি যোগ করি তাহলে Zn সলিড প্লাস Cu2 প্লাস অ্যাকুয়াস দুটো যোগ করে দিব, Zn সলিড প্লাস Cu2 প্লাস অ্যাকুয়াস প্লাস 2 ইলেকট্রন, আর ডান দিকে হয়ে যাবে Zn2 প্লাস অ্যাকুয়াস প্লাস 2 ইলেকট্রন প্লাস Cu সলিড। তাহলে আমরা দেখতেছি বাম দিকে এবং ডান দিকে দুটো করে ইলেকট্রন কি থাকে নাকি কাটা জায়গা? কাটাকাটি হয়ে কাটাকাটি দিয়ে, তাহলে ফাইনালি কি থাকে বলো, Zn ফাইনালি তাহলে solid plus copper 2 plus aqueous solution plus আর এখান ডান থেকে দিকে তুমি থাকে Zn2 প্লাস প্লাস Cu সলিড, এটা তুমি পেয়ে যাও। তাহলে এটাই কিন্তু তোমার প্রাকৃতিকভাবে কোষ বিক্রিয়া নির্দেশ করে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার জারণ বিজারণ বিক্রিয়া বা সম্পূর্ণ কোষ বিক্রিয়া। তাহলে সুতরাং পরিবাহী তার দিয়ে তড়িৎদ্বার দুটিকে সংযুক্ত করলেই অ্যানোড হতে ক্যাথোড ইলেকট্রন প্রবাহের সৃষ্টি হবে। ইলেকট্রন প্রবাহ মানেই বিদ্যুৎ প্রবাহ। ইলেকট্রন প্রবাহ মানে কি? বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহ। প্রবাহ। তাই কিন্তু ডিরেকশনের ব্যাপারটা কি তোমাদের মনে আছে কিনা, যে ইলেকট্রন আর বিদ্যুৎ কি একই দিকে প্রবাহিত হয়, নাকি বিপরীত দিকে, ইলেকট্রন দিকে প্রবাহিত হয়, বিদ্যুৎ তার উল্টা দিকে যায়, পরস্পর বিপরীত দিকে। পরস্পর বিপরীত দিকে। আর আহ, আর বিদ্যুৎ কি আসলে প্রবাহিত হয়, বা ফোটন কি আসলে প্রবাহিত হয়, নাকি ইলেকট্রনই প্রবাহিত হয়? ইলেকট্রন একটু প্রবাহ। ইলেকট্রন বিদ্যুৎ আসলে প্রবাহিত হয় না, কিন্তু আপেক্ষিকভাবে মনে হয় কি যে ইলেকট্রন যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে বিদ্যুৎ যাচ্ছে। আসলে মানে বিদ্যুৎ প্রবাহ মানেই কিন্তু ইলেকট্রনের প্রবাহ, ঠিক আছে। আলাদাভাবে বিদ্যুৎ প্রবাহ যে জিনিসটা, সেটা বিজ্ঞানের একটা জায়গায় মিস্টেক করছিল, তুমি চ্যাপ্টার 11 পড়ে দেখতে পারো ফিজিক্স বই। এই জন্য মনে করো তারা মানে ইলেকট্রন প্রবাহের যে দিক, ওই দিক টিক নিয়ে একটু ঝামেলা করছিল তারা, এই জন্য মনে করো একটা কথা তারা বলছে, কিন্তু আসলে কিন্তু বিদ্যুতের প্রবাহ না, ইলেকট্রনের প্রবাহই বিদ্যুৎ প্রবাহ। এখন ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার উল্টো দিককে আমরা আপেক্ষিকভাবে বিদ্যুৎ প্রবাহের দিক হিসেবে ধরি। তাহলে এই জন্য বলা হচ্ছে যে, তাহলে দেখো যে ইলেকট্রন দুইটা কিন্তু তোমার জিঙ্কের দণ্ডের মধ্যে থাকতেছে না, ইলেকট্রন দুইটা কিন্তু তোমার মনে করো তারের মধ্যে দিয়ে পরিবাহিত হচ্ছে নাকি পরিবাহিত হচ্ছে না, হচ্ছে নাকি হচ্ছে না বলো, তারের মধ্যে দিয়ে পরিবাহিত হচ্ছে নাকি হচ্ছে না সেটা বলে দাও। হইতেছে।
তাহলে পরিবাহিত যদি হয় ইলেকট্রনের প্রবাহ, তাহলে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ মানে কি? বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ আর প্রবাহ। জিঙ্ক তাহলে ইলেকট্রন গুলো তার তো কথা কেটে কেটে আসছে। বিদ্যুতের প্রবাহ কি clear? আপনার কথা বোঝা যাচ্ছে না। আর আপনার কথা কেটে কেটে আসছে। নেক্সট যদি জানি শুনছি মনে হয় না। হ্যাঁ স্যার। সমস্যা করে এখন নাকি নাকি এখনো ঠিক আছে? স্টিল এখন শুনতে পাবেন না? Yes, sir, yes, sir. একটু বাড়াইছে, একটু বাড়াইছে। ওরা আমি বলে দেওয়ার পরে অবশ্য ওরা অতটা ঝামেলা করে না আমার সাথে। বলে দিচ্ছি, বিশেষভাবে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করছি। রিকোয়েস্ট করার পরে ওরা এই জিনিসটা মানে আমাকে বলছে যে ঠিক আছে স্যার, আপনাকে আমরা যথাসাধ্য চেষ্টা করবো যাতে আপনার এখানে লাইনটা কোনো সমস্যা না হয়। এই ধরনের একটা কথা বলছিল আর কি ওরা। এরপর থেকে ওরা মোটামুটি রাখার চেষ্টা করে আর কি, লাইনটা দেওয়ার চেষ্টা করে আমাকে। মানুষের নামে মিথ্যে হইলে কি করবে? তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে এখন শোনা যায় তো না ভয়েস? কে স্যার? তাহলে মনে করো ইলেকট্রন প্রবাহ মানে বিদ্যুৎ প্রবাহ। একটা দুইটা কপার পরমাণু না, জিঙ্কের পরমাণু না, অনেকগুলো জিঙ্কের পরমাণু আছে। প্রত্যেকটা জিঙ্কের পরমাণু মনে করো দুইটা করে ইলেকট্রন ত্যাগ করতেছে। দুইটা করে ইলেকট্রন যদি ত্যাগ করে, তাহলে এরকম মনে করো একটা দুইটা ইলেকট্রন হচ্ছে নাকি কোটি কোটি ইলেকট্রন তৈরি হবে? কোটি কোটি। হ্যাঁ, তাহলে ওই ইলেকট্রন গুলো কিন্তু তার দিয়ে ফ্লো করবে। তাহলে ইলেকট্রনের ফ্লো মানে হচ্ছে বিদ্যুতের প্রবাহ। হ্যাঁ, বিজ্ঞানীরা যদি ভুল না করতো তাহলে ইলেকট্রনের ফ্লোটাকে আমরা বিদ্যুৎ প্রবাহ ধরতাম। বিজ্ঞানীরা ভুল করার কারণে আমাদের একটু ঝামেলা হয়ে গেছে। তাহলে বলছে সুতরাং বিদ্যুৎ প্রবাহের কারণে পরিবাহী তারের সাথে যুক্ত টর্চ বালকটি জ্বলে উঠবে। এক্ষেত্রে জেডেন দণ্ড ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হবে এবং সিইউ দণ্ডের উপর ক্রমশ বৃদ্ধি পাবে। বলো, আমি যতটুকুই বলছি তোমাদের কাছে স্পষ্ট হয়েছে কি? কে স্যার? Very good. তাহলে বলছে যে সুতরাং বিদ্যুৎ প্রবাহের কারণে পরিবাহী তারের সাথে যুক্ত টর্চ বালকটি জ্বলে উঠবে। এক্ষেত্রে জেডেন দণ্ড ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত এবং সিইউ দণ্ডের ভর ক্রমশ বৃদ্ধি পাবে। ঠিক আছে, এরকম একটা ঘটনা আর কি ঘটবে। তারপরে বলছে তোমাকে ড্যানিয়েল কোষে লবণ সেতুর ভূমিকা, এটা পড়াইছে দ্বিতীয় জীবনে। আর তোমরা কি রিকোয়েস্ট দিয়েছো? ইয়েস স্যার, দিয়েছি। একবারই কিন্তু দিও, দুই তিনবার দিও না বুঝছো? দুই তিনবার দিলে ঝামেলা হয়। দুই তিনবার দিলে আবার অনেকে পায়ও না বুঝছো, এটা ঝামেলা আছে। একবারই দিও রিকোয়েস্ট একবার দিয়েছি। এখন। হ্যাঁ, গুড। তাহলে ড্যানিয়েল কোষে লবণ সেতুর ভূমিকা, এই জিনিসটা এটা তো আগেই আমরা দেখছি কি কাহিনী হয়। তাহলে অ্যানোডে জারণ জেডেন সলিড থেকে জেডেন টু প্লাস অ্যাকোয়াস প্লাস টু ইলেকট্রন, এটা কিন্তু পড়ে ফেলতে হবে। এটা পড়ে ফেলতে হবে, যদি তুমি মনে করো যে রাইখা দাও তাহলে তুমি পরে মনে থাকবে না কিছু। ঠিক আছে, তোমার অবশ্যই পড়ে ফেলতে হবে। একটু চেষ্টা করে পড়ে ফেলতে হবে, এই জায়গাটা খুব সেন্সিটিভ জায়গা। ঠিক আছে, তাহলে একটু পড়ে ফেলবা আর কি। নাইলে মন থাকবে না বলতে। অর্থাৎ অ্যানোডের জেডেন দণ্ড দুইটি ইলেকট্রন ত্যাগ করে জেডেন টু প্লাস অ্যাকোয়াস আয়নে পরিণত হয়ে দ্রবণে চলে যায়। উৎপন্ন ইলেকট্রন পরিবাহী তার দিয়ে সিইউ ক্যাথোডে যায় বা কপার ক্যাথোডে যায়। সুতরাং অ্যানোড পাত্রে ঋণাত্মক SO4 মাইনাস আয়নের তুলনায় জেডেন টু প্লাস অ্যাকোয়াস আয়ন বেশি হয়ে যায়। ঠিক বলছি না? যে জিঙ্কের পরমাণু, তোমার জিঙ্কের পরমাণু কমতে থাকে কিন্তু জেডেন টু প্লাস অ্যাকোয়াস আয়ন কিন্তু বাড়তে থাকে। কারণ দুইটা করে ইলেকট্রন ত্যাগ করে সে কিন্তু জিঙ্কের পরমাণু আর থাকতেছে না, সে কি হয়ে যেতেছে? জেডেন টু প্লাস অ্যাকোয়াস আয়ন হয়ে যাচ্ছে না? ইয়েস স্যার। স্যার। তাহলে যতই সময় যাবে ততই দেখা যাবে যে তোমার এই জেড টু প্লাস অ্যাকোয়াস আয়নের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে তাহলে ঘাটতি হচ্ছে কার? যদি জেড টু প্লাস অ্যাকোয়াস পরিমাণ বেড়ে যায় তাহলে আপেক্ষিক ঘাটতিটা কার হচ্ছে? মানে কে পিছিয়ে পড়তেছে? জেড টু প্লাস অ্যাকোয়াস আয়ন পিছিয়ে পড়তেছে নাকি সালফেট আয়ন পিছিয়ে পড়তেছে? সালফেট 2 মাইনাস। সালফেট পিছিয়ে পড়তেছে, কারণ হচ্ছে সালফেট কিন্তু জেড টু প্লাস অ্যাকোয়াসের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে ঠিকই, কিন্তু সালফেট কিন্তু বাড়তেছে না। তাইলে ঘাটতি হচ্ছে কার, বৃদ্ধি হচ্ছে কার? জিঙ্ক স্যার, 2 ঘাটতি প্লাসের হচ্ছে সালফেটের এবং ঘাটতি হচ্ছে এবং সালফেট বৃদ্ধি হচ্ছে জিঙ্ক 2 প্লাসের। হ্যাঁ, জিঙ্ক টু প্লাসে।
এখন তাইলে দেখো, তাইলে এখন বলো যে এই ঘাটতি পূরণ করার জন্য অ্যানোড পাত্রে কি তুমি এই যে নিষ্ক্রিয় যে তোমার দ্রবণপূর্ণ লবণ সেতু আছে সেই লবণ সেতুর মধ্যে KCl ছিল। KCl মানে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। তাহলে ওই তুমি ইসের ঘাটতিটা পূরণ করার জন্য অ্যানোড পাত্রে তুমি মনে করো যে আয়নের ঘাটতি আছে সেই আয়নের ঘাটতি পূরণ করার জন্য তোমার ওই লবণ সেতু থেকে তোমার K+ আসবে অ্যানোড পাত্রে নাকি Cl- আসবে অ্যানোড পাত্রে? সিএল মাইনাস। Cl-, কারণ যেটার ঘাটতি আছে সেটা আসবে নাকি? যে আয়নের ঘাটতি আছে সে আয়নটা আসবে। আমি খুব মানে আমি এমন ভাবে বুঝাই দিচ্ছি, আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে যদি একটু মনোযোগ দাও তাহলে এটা তোমার তার ওইভাবে দেখবা যে তোমার পড়তেই হচ্ছে না। যেমন মনে করো আমি তোমাকে আরো ক্লিয়ার করে বুঝাই। যেমন মনে করো বাম দিকে তোমার অ্যানোড আর ডান দিকে হচ্ছে ক্যাথোড, সবসময় এটা তুমি পাবা, এইভাবেই থাকবে। এখন মনে করো বাম দিকের অ্যানোড, খুব মনোযোগ দিয়ে শুনো, বাম দিকের অ্যানোডে তোমার ZnSO4 দ্রবণ আছে। তাহলে ZnSO4 দ্রবণটা ভাইঙা তোমার মনে করো যে কয়টা Zn2+ একোয়াস হবে সেই কয়টাই কি সালফেট হবে নাকি কম বেশি হবে? মানে মনে করো জিঙ্ক দণ্ড থেকে তখনও মনে করো Zn2+ একোয়াস আসে নাই, শুরুর অবস্থাটা। শুরুতে মনে করো যে Zn2+ একোয়াস আয়ন যে কয়টা হবে, সালফেট আয়ন কি এক্স্যাক্টলি সেই কয়টাই হবে নাকি কম বেশি হবে? সেই কটাই হবে। সেই কয়টাই হবে। ডেফিনেটলি সেই কয়টা হবে। তাহলে মনে করো যেমন আমি লবণের মনে করো লবণের অণু আমি মনে করো 100টা নিলাম। 100টা অণুকে যদি আমি ভাঙি তাহলে 100টা Zn2+ একোয়াস পাবো আর 100টা SO4 - একোয়াস পাবো। এটা তো সবাই বোঝে নাকি? নাকি বুঝতে সমস্যা হয়? তাহলে মনে করো শুরুতে মনে করো অ্যানোড পাত্রে, ক্যাথোডটা কিন্তু আমি আর বুঝাবো না, কারণ অ্যানোড বুঝালেই তুমি ক্যাথোড বুঝবা। তাহলে মনে করো শুরুতে মনে করো অ্যানোড পাত্রে ধরে নাও, মনে মনে চিন্তা করো, একটু ভাবো যে মনে করো 100টা Zn2+ আছে আর 100টা SO4 - আছে। চিন্তা করো, থিঙ্ক। তাইলে এখন ব্যাপার খেয়াল করে দেখো যে এখন যদি মনে করো Zn যে দণ্ডটা আছে অ্যানোড হিসেবে যেটাকে আমরা কাজে লাগাচ্ছি, সেটা যদি মনে করো Zn2+ একোয়াস হয়ে যায়, তাহলে আস্তে আস্তে মনে করো যে মনে করো ওই Zn থেকে Zn2+ পরিণত হয়ে মনে করো আরো 30টা হইলো, আরো 30টা Zn2+ একোয়াস হইলো। তাহলে এই যে 30টা Zn2+ একোয়াস আর দ্রবণের মধ্যে ছিল 100টা Zn2+ একোয়াস, তাহলে 100টা Zn2+ একোয়াস আর 30টা Zn2+ একোয়াস মিললা টোটাল কয়টা Zn2+ একোয়াস অ্যানোড পাত্রে হইলো? 130। 130টা। কিন্তু সালফেট আয়ন কি 130টা হইলো, 100টা হইলো নাকি 100টাই, মানে 100টা থাকলো নাকি বাড়লো নাকি কমলো? 100টাই থাকবে। 100টাই থাকলো। তাইলে বলো যে ঘাটতি হলো কোন আয়নের, নেগেটিভ আয়ন নাকি পজিটিভ আয়ন? ঋণাত্মক আয়ন। নেগেটিভ। এই দেখছো তাহলে খেয়াল করছো কিনা লবণ সেতু থেকে Cl- যাচ্ছে কোন দিকে, অ্যানোড পাত্রে নাকি ক্যাথোড পাত্রে? দেখো দেখো Cl- কোন দিকে যাচ্ছে, অ্যানোড পাত্রে নাকি ক্যাথোড পাত্রে? অ্যানোড পাত্রে। এবার একজন তুমি একটু বলো যে ক্যাথোড পাত্রের কাহিনী কি হবে? ক্যাথোড পাত্রের কাহিনীটা নিশ্চয়ই এখন বুঝে গেছো। হুম? ক্যাথোড পাত্রে কপার টু হ্যাঁ, প্লাস যে তাইলে আয়ন হ্যাঁ, প্লাস। তাইলে পারছো তুমি বলার চেষ্টা করো। আমি একটা একটা দিয়ে বলছি তো তুমি মনে করো একটা একটা দিয়ে বলার চেষ্টা করো যে স্যার এইরকম কাহিনী। ভেরি শুরুর দিকে ক্যাথোড পাত্রে দ্রবণের মধ্যে কপার টু প্লাস এবং সালফেট টু মাইনাস, এই দুইটা আয়ন 100 100 100 রয়েছে আর কি। তো হ্যাঁ, সমপরিমাণ। সমপরিমাণে রয়েছে। তারপর ওই পরিবাহী তার দিয়ে যখন ইলেকট্রন গুলো ওই যে ক্যাথোড তড়িৎদ্বারে আসে তখন সেখান থেকে ওই দ্রবণের কপার টু প্লাস 100টি কপার টু প্লাস সরি দ্রবণের কপার টু প্লাস ইলেকট্রন গ্রহণ করে এবং ইলেকট্রন ইলেকট্রন ঘনত্ব কি কপার টু প্লাস থাকে নাকি অন্য কিছু হয়? তখন কপার ধাতুতে পরিণত হয়। কপার এই কপার পরমাণু ধাতু থাকে, কপার ধাতব পরমাণু। তাইলে তাইলে তখন যদি দেখো যে Cu2+ গুলি মনে করো 100টা ছিল, তাহলে মনে করো 30টা Cu2+, মনে করো দুইটা করে ইলেকট্রন খাইয়া কি হয়ে গেল? দুইটা কপার করে ধাতব ইলেকট্রন খাইয়া মনে করো কপার কপার ধাতব ধাতব পরমাণু হয়ে গেল। তাইলে যদি পরমাণু হয়ে যায় তাহলে ওই ক্যাথোড পাত্রের ভিতরে এখন Cu2+ আয়নের সংখ্যা কয়টা আর সালফেট আয়নের সংখ্যা কয়টা? সিইউ টু প্লাস ধাতব আয়ন সিইউ টু প্লাস আয়ন হলো 70 এবং আর সালফেট আয়ন হলো 61। হ্যাঁ, তাইলে চিন্তা করে বলো যে কোনটা ঘাটতি হলো, ধনাত্মক আয়ন। ধনাত্মক আয়ন।
তাহলে দেখছো লবণ সেতু থেকে কেন তাহলে কে প্লাসটা যাচ্ছে ক্যাথোড পাথে? আশা করি বুঝতেছো। Yes, sir. হ্যাঁ, এটা আমি যতটা সিম্পল ভাবে বলি এটা অনেকেই বলতে পারে না। এই যে বইয়ের থিওরি বলতে থাকে তো তখন পোলাপান বোঝে না কিছু। এই যে আমাদের এই যে ট্রেনিং এর মধ্যে আলোচনা হচ্ছে যে যদি মনে করেন যে আপনার শিক্ষার্থী বুঝতেছে না তাহলে আপনাকে বোঝানোর কৌশল পরিবর্তন করতে হবে। এটাও বলছে আজকে। যে যদি দেখেন আপনার শিক্ষার্থী বোঝে না, আপনার স্টুডেন্টরা যে আপনি যে বলতেছেন বোঝে না, ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝতেছে না, কয়েকজন মাত্র বুঝতেছে, তাহলে আপনাকে তখন কি পুরোপুরি করতে স্যার হবে? জারণ বিজারণ দিয়ে তো বুঝি না। জারণ বিজারণ তো খুব সহজ জিনিস। জারণ বিজারণ এটা হচ্ছে কি তোমার একটু প্র্যাকটিস করতে হবে। আর তুমি কি পনেরো স্তরের ক্লাসে জারণ বিজারণ? জি স্যার। হ্যাঁ, পনেরো স্তর বুঝিয়েছিলেন? ওইটাও বুঝিনি। তাই না? কেন খেয়াল করো নাই ক্লাস? খেয়াল করছে চিৎকার চেঁচামেচি করে খালি ক্লাসে। কে স্যার করে নাকি কে তোমরা করো? গুড মর্নিং বললো, কে গুড মর্নিং বললো এইসব। কি স্যার হলে নিয়ে লেকচার দেয় নাকি? হ্যাঁ স্যার 20 মিনিটের মতন। আচ্ছা আচ্ছা। আচ্ছা শোনো, আমি আহ, এই এই নাভিদ ক্লাসে আমার পারফরমেন্স তোমার কাছে কেমন মনে হয়েছে? তুমি আমার ক্লাস করছো না একটা দিনে ফিজিক্যাল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি কি মানে সময় খুব একটা সময় নষ্ট করি ক্লাসে? যতটুকু পড়ান স্যার একবারে তারপরে মাথায় ঢুকে যাবে স্যার। মানে আমি চেষ্টা করি, আমি বলতেছি না যে একদম ভালো পারি, কিন্তু আই অলওয়েজ ট্রাই টু ট্রাই মাই লেভেল বেস্ট। ঠিক আছে, চেষ্টা করি যে এটা দেখি যে পোলা মানে বোঝানো যায় কিনা। হ্যাঁ, এরকম কিন্তু মানে আজকে ওই গ্রুপ মানে আমাদের ট্রেনিং এর মধ্যে এরকম কথা হলো যে আপনি যদি মনে করেন যে আপনার স্টুডেন্ট বোঝে না তাহলে আপনাকে টিচিং মেথোডোলজি একটু চেঞ্জ করতে হবে। যে কিভাবে বললে সে বুঝবে আপনাকে সেইভাবে যেতে হবে। সেটা বলুন। তাহলে বলছে এখন আমরা একটু দ্রুত পড়ে যাবো। বলছে যে এস উপর টু মাইনাস একোয়াস আয়নের তুলনায় জেড ইন্টু প্লাস একোয়াস আয়ন বেশি হয়ে যায়। ফলে জেড ইন্টু প্লাস আয়ন সাপেক্ষে এস উপর টু মাইনাস একোয়াস আয়নের ঘাটতি দেখা যায়, কিন্তু ধনাত্মক ও ঋণাত্মক আয়নের মধ্যে সমতা না থাকলে বিক্রিয়া বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ পাওয়া যায় না। তার মানে যে কটা পজিটিভ সে কটা যদি নেগেটিভ না থাকে তাইলে বিদ্যুৎ তখন আর বিদ্যুৎ উৎপন্ন করে না। কি বলছি ঠিক আছে কিনা? যে পজিটিভ মনে করো 100-100 ব্যালেন্স যদি হয় তাহলে মনে করো বিক্রিয়া ঘটে, কিন্তু যদি এমন হয় পজিটিভ হলে 100টা নেগেটিভ হলে মনে করো 70টা, তাহলে তখন কি বিক্রিয়া হয় নাকি হয় না? নাকি বিক্রিয়া বন্ধ হয়ে যায়? হয় না। হয় না। তাহলে তাহলে আমাদের তো বিক্রিয়াটা চালিয়ে রাখতে হবে। এই জন্য আমরা লবণ সেচের মধ্যে এরকম একটা নিষ্ক্রিয় তড়িৎ বিশ্লেষ্য দিয়ে রাখছি, সেটা হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড। অনেক সময় অ্যামোনিয়াম নাইট্রেটও দেওয়া হয়, অ্যামোনিয়াম নাইট্রেট ইউজ করা হয়, সেখানে অ্যামোনিয়ামটা প্লাস আর নাইট্রেটটা হচ্ছে মাইনাস, সেটাও দেওয়া হয়। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে যে তাইলে ওই ঘাটতিটা যাতে না হয়, তার মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ উৎপন্ন হওয়ার বিষয়টা সেটা যেন বন্ধ হয়ে না যায়, সেজন্য আমাদের লবণ সেতুর এসেন্সিয়ালিটি আছে নাকি লবণ সেতুর এসেন্সিয়ালিটি নেই? বলো। স্যার আছে। আচ্ছা, তাহলে দেখো এটা কিন্তু একটু গুছিয়ে টুছিয়ে লিখতে হবে। তাহলে বলছে যে বিদ্যুৎ পাওয়া যায় না, তাই আয়ন উৎপাদে ঋণাত্মক আয়নের ঘাটতি পূরণের জন্য লবণ সেতু থেকে ঋণাত্মক সিএল মাইনাস একোয়াস আয়ন আয়ন উৎপাদের দিকে ধাবিত হয়। অপরদিকে ক্যাথোড পাত্রে থাকা CSO4 দ্রবণ থেকে CO2 প্লাস একোয়াস আয়ন দুইটি ইলেকট্রন গ্রহণ করে Cu পরমাণুতে পরিণত হয়। ফলে ক্যাথোড পাত্রে ধনাত্মক আয়ন তথা CO2 প্লাস একোয়াস আয়নের ঘাটতি দেখা দেয়। এই ঘাটতি পূরণ করার জন্য লবণ সেতু থেকে K প্লাস একোয়াস আয়ন ক্যাথোড পাত্রের দিকে ধাবিত হয়। খুবই স্পষ্ট বক্তব্য, এখানে কোনো ঝামেলার কোনো কিছু নাই। তাহলে বলা হচ্ছে উপরে আলোচনা থেকে এটি স্পষ্ট যে অ্যানোড পাত্রে ও ক্যাথোড পাত্রে ধনাত্মক ও ঋণাত্মক আয়নের মধ্যে সমতা বজায় রাখার জন্য লবণ সেতুর ভূমিকা অনস্বীকার্য। অনস্বীকার্যতে ছয় দীর্ঘিকার হবে অবশ্য। যদি লবণ সেতু ব্যবহার করা না হয় তাহলে প্রথমে সামান্য একটু সময় ধরে বিদ্যুৎ উৎপন্ন হলেও পরবর্তীতে আয়নের অসমতার কারণে বিক্রিয়া বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায় না। বুঝতে পারছি? মানে কোনো কথা কি না বোঝার মতো বলছি নাকি সবকিছু বোঝার মতো বলছি? বোঝার যে মতো তুমি বলেছে। লবণ সেতুটা তুমি দিলা না, চিন্তা করলে লবণ সেতু দিব না, তাহলে কি হবে? প্রথমে মনে করো সামান্য একটু বিদ্যুৎ তৈরি হলো,
তারপরে যে সময় নাকি মনে করো আয়নের যে অসমতাটা সেটা মনে করো একটু প্রকারটাকে ধারণ করবে, সাথে সাথে তোমার রিয়েকশন অফ, দেন ইউ ওন্ট গেট এনি ইলেকট্রিসিটি। বুঝতে পারছো বলো? জি স্যার, বিক্রিয়া বন্ধ হয়ে Yes, যাবে। sir. হ্যাঁ, বিক্রিয়া বন্ধ হয়ে যায় এবং বিদ্যুৎ পাওয়া যায় না আর কি আয়নের অসমতার কারণে। তারপর হচ্ছে ড্রাই সেলের গঠন ও কার্যপ্রণালী। আজকে মনে হয় আমরা এটা না করি, কারণ আমি টায়ার্ড তো। তোমাদের এক্সেস দিয়ে দিব নে।